আজকের দিনই তোমার জীবনের শেষ দিন। আমি তোমার সৎ ভাই বলে তুমি আমার ব্যক্তি স্বাধীনতাকে দু পায়ে মারিয়ে মিথ্যা কুৎসা রটিয়ে তুমি মস্তক দখল করে নিয়েছ। তাই আজ তোমার জন্মদিনে তোমাকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দেব। কই হাই পান্না ভাই, আমাকে কেন স্মরণ করেছেন জনাব? তোমাকে কেন লখনৌ থেকে এখানে আনা হয়েছে তা তোমার মনে আছে? আছে জনাব। পারবে তো নবাবকে হত্যা করতে? আমি নিশ্চয়ই পারবো জনাব। আপনি পথ বাতলিয়ে দিলে আমি সেই মোতাবেক কাজ করব জনাব। সাবাস, এই নাও, এতে রয়েছে বিষ। কিছুক্ষণ পর নবাব এইখানে আসবে তার জন্মদিনের আনন্দ উপভোগ করতে, আর সেই সুযোগে তোমার অঙ্গ হেলনের মাঝে শরবতের সাথে বিষ মিশিয়ে নবাবের হাতে তুলে দেবে। বিষের জ্বালায় নবাবের সারা দেহ কাল হয়ে যাবে, যন্ত্রণায় ছটফট করে মরবে ওই নবাব হামিদ শাহ। তাই হবে জনাব। টাকা যখন নিয়েছি কাজ তো আমার শেষ করতেই হবে। শোনো, যদি কাজের ব্যর্থতা পরিচয় দাও তাহলে তোমাকে মরতে হবে, আর যদি কাজ হাসিল করতে পারো তাহলে তোমাকে দেশে ফিরে যেতে হবে না। তুমি আমার সঙ্গে প্রাসাদে থাকবে আর পাবে আমার প্রাণ ঢালা ভালোবাসা। এ আপনার মেহেরবানি জনাব। নবাব হামিদ শাহ
আজকের দিনে তোমার জীবনের শেষ দিন। আজ তোমার জন্ম উৎসব। সারা রাজমহল আনন্দের কোলাহল মুখরিত, আতশবাজি শব্দে সারা রাজপ্রাসাদ কেঁপে কেঁপে উঠছে। এখনই তুমি মহানন্দে এই রাজসভায় এসে মসনদে বসবে। বাইজিতে দুপুরে জমকারে রাজসভা মুখরিত হয়ে উঠবে। আর সেই সুযোগে এই বিষ মিশ্রিত শরবত পানে তোমাকে করা হবে হত্যা। মসনদ, মসনদ, বাংলার মসনদ। আমি চাই এই আগ্রাবাদের মসনদ। জাফর, আজ এই আনন্দের দিনে তুমি একা একা এখানে কি ভাবছো? জন্মোৎসবে সব ব্যবস্থা নেওয়া হয়েছে কি? হ্যাঁ ভাইজান, জন্মোৎসবের সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। নাচ গানের ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ ভাইজান, লগ্ন থেকে পান্ডাবাইকে আনা হয়েছে। এখনই আসবে আপনার ভরাকান্ত মনটাকে আনন্দে ভরিয়ে দিতে। সেই জন্যই তো আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি জাফর। তোমার আন্তরিকতা আবার চিরদিন মনে থাকবে ভাইজান। কই হাই পান্ডাবাই। পান্ডাবাই, নাচে গানে আমার ভাইজানের মনকে আনন্দ ভরিয়ে দাও। জাফর, আমার এমন লাগছে কেন? মনে হচ্ছে বিষের জ্বালায় আমার
আমার বুকটা যে জ্বলে পড়ে যাচ্ছে জাফর। কি হলো ভাইজান, তুমি অমর করছো কেন? আমি যে আর কথা বলতে পারছি না জাফর। মনে হচ্ছে আমার চোখের সামনে সব কিছু কেন যেন অন্ধকার হয়ে আসছে জাফর। ভাইজান, বিষ, তীব্র বিষ, মনে হচ্ছে বিষের জ্বালায় আমার আমার বুকটা যে জ্বলে পড়ে যাচ্ছে। জাফর, আমি আর বোধহয় বাঁচবো না জাফর। আমি আর বোধহয় বাঁচবো না। না ভাইজান, আমি তোমাকে মরতে দেব না। যেমন করে হোক আমি তোমাকে বাঁচিয়ে তুলবো ভাইজান। ওরে আমার ভাই জাফর, শত চেষ্টা করলেও তোমরা যে আমাকে বাঁচাতে পারবে না। মৃত্যু যে আমাকে ক্ষণে ক্ষণে গ্রাস করে নিচ্ছে। আমি এখন কি করব? ওরে, কে কোথায় আছিস? কি হলো জাফর? উজির সাহেব, হঠাৎ ভাইজান কেমন করছে? হঠাৎ কি হলো জাফনা? উজির সাহেব, বিশ্বে আমার মুখ জ্বলে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে আমি যে আর বাঁচব না উজির সাহেব। ও কথা বলবেন না জাফনা, আমি আপনাকে বাঁচাবো। উজির সাহেব, বৃথা চেষ্টা করে কোনো লাভ নেই উজির সাহেব। মৃত্যু যে ক্ষণে ক্ষণে আমাকে গ্রাস করে নিচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমাকে যে ওই পরপারে যেতে হবে উজির সাহেব। আমি বুঝতে পারছি না জাফনা, হঠাৎ করে আপনার কি যে হয়ে গেল। তুমি সাবধান, সময় থাকতে হৌরে মনা, তুমি সাবধান। আসবে যখন মৃত্যু সময়, আসবে যখন মৃত্যু সময়, যাবে তোমারই প্রাণ। সময় থাকতে হৌরে মনা, তুমি সাবধান। পরের কবর কুরে যারা, পরের কবর কুরে যারা, সে কবরে পড়বে তারা। ঘরের দূর কাটলো বেলা, ঘরের দূর কাটলো বেলা, মারলো তাকে মৃত্যুবান। সময় থাকতে হৌরে মনা, তুমি সাবধান। সময় থাকতে হৌরে মনা, তুমি সাবধান। পাগলের কথাগুলো আমাকে ভাবিয়ে তুলেছে জাফর। পাগল কি বলে গেল? ওইসব পাগল ছাগলের কথা কান দেবেন না উজির সাহেব। তবুও কথাগুলো আমার মাথায় গুণ বাজিয়ে দিয়েছে জাফর। উজির সাহেব, বলুন জাফনা। ভাই জাফর, আমি তোমার মঙ্গল চাই ভাইজান। ভাই জাফর, আমি অবিশ্বাস করছি না। তুমি হাজার হলেও আমার ছোট ভাই। উজির সাহেব, বলুন জাফনা। মৃত্যুর আগে আমি আমার ছোট ভাইয়ের ফাটকে দেখে যেতে পারলাম না। হতভাগাটা যে কোথায় গেল। এই মৃত্যুর আগে
আমি যে আমার এই ছোট ভাইকে দেখতে পারলাম না উজির সাহেব। আমার মন বলছে দার মামুজান ওকে আসতে দিচ্ছে না। যাক সে কথা, উজির সাহেব বলুন জাবরা। আমার দুই ভাই জাফর ও ইরফান রইল, আপনি তাদের দেখাশোনা করবেন। জাফর, তোমাকে আমি বলে যাচ্ছি ভাই, ইরফান আমার অতি আদরের ছোট ভাই ছিল। তুমিও তাকে যেভাবে আমি তাকে আদর করেছি তেমনি ভাবে তুমি ওকেও স্নেহ ভালোবাসা দিও ভাই জাফর। উজির সাহেব, বলুন জাবরা। আমি যে আর দাঁড়িয়ে থাকতে পারছি না উজির সাহেব, আমাকে আমার কক্ষে নিয়ে চলুন উজির সাহেব। আমি যে শেষ নিঃশ্বাস আমার কক্ষে করতে চাই উজির সাহেব। তাই চলুন জাবরা। চলুন উজির সাহেব, তাই চলুন জাবরা। যাক, আমার স্বপ্ন তাহলে সফল হতে যাচ্ছে। হয়তো নবাব এখনই শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, তারপর ওই প্রাসাদ থেকে তাড়াতে হবে শাহজাদা ইরফানকে। কাজ হাসিল জনাব। এই ব্যাপার পান্না ভাই। নবাব মৃত্যুবরণ করেছে জনাব। সাবাস পান্না, নবাব তাহলে মরেছে। হ্যাঁ জনাব। চলো পান্না ভাই, তোমার কাজের বকশিস নেবে। আমার মন বলছে জাবরার মৃত্যুর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে। জাবর শাহ চক্রান্ত করে মহারাজকে হয়তো হত্যা করেছে। একে উজির সাহেব, আপনি এখানে, আমি আপনাকে খুঁজছি। কেন জাবর শাহ? আপনার সাথে কিছু কথা বলতে। বলো বলো, তুমি কি বলবে? আপনারা জানেন আজ অনেকদিন যাবৎ হলো আমার ভাই নবাব হামিদ শাহ মৃত্যুবরণ করেছে। ভাইজানের মৃত্যুর ব্যাপারে আমি যে কতটা মর্মাহত হয়েছি তা ভাষায় প্রকাশ করতে পারছি না। প্রতিনিয়তই শুনতে পাই আমি আমার ভাইজানের করুণ আর্তনাদ, বুক ফেটে কান্না আসে তখন। এমনি ভাবে যে ভাইজানকে হারাতে হবে তা যে আমি কোনোদিন কল্পনা করতে পারিনি। জাহাপনার মৃত্যুতে আমিও কম দুঃখিত নয় জনাব। মনে হচ্ছে জাবরার মৃত্যুতে আমার বুকের বাজারগুলো ভেঙে যাচ্ছে। সেই দুঃখের অবসান ঘটিয়ে আজ আমি আমার ভাইজানে রেখে যাওয়া শূন্য মস্ততে বসতে চাই, কারণ মস্ত তো আর সুন্দর রাখা যায় না। এতে আমারই কোনো অভিমত নেই জনাব। আপনাদের না থাকলেও আমার কিছুটা আপত্তি আছে। বলরুজি সাহেব, কিসের আপত্তি আপনার? শাহজাদা ইরফানের উপস্থিতিতে রাজ্যাভিষেক অনুষ্ঠান করা উচিত। তোমার আপত্তি যুক্তিহীন নয় মোবারক। ইরফান আমার ছোট ভাই, তার উপস্থিতিতে আমার এই মসনদে বসা উচিত। এটা ভাইয়ের প্রতি ভাইয়ের কর্তব্য। তবু আমি তার ফিরে আসার প্রতীক্ষায় অনেকদিন যাবৎ অপেক্ষা করেছি। আপনারও যদি কোনো আপত্তি না থাকে তাহলে কি আমি শাহজাদা ইরফানকে ফিরিয়ে আনার জন্য যেতে পারি? তার আর প্রয়োজন হবে না মোবারক। আমি তো তোমাদের সকলের মতামত নিয়ে এই মসনদে বসছি। তবু আর কিছুদিন অপেক্ষা করা উচিত। বলে যাবেন না ওজি সাহেব, মস্ত শূন্য রাজ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছে, তাই রাজ্যে শান্তি ফিরিয়ে আনতে হলে এই মসনদে আমাকে বসতেই হবে। বাধা দেওয়ার শক্তি আমার মুঠেও নেই। আপনার না থাকলে উজির সাহেব আমার আছে। কেন বাধা দেবে? প্রজারা আপনাকে নবাব বলে মেনে নিতে চাইছে না। এর কারণ আপনার শৃঙ্খল প্রজা নির্যাতনকারী বলে। মোবারক, এই কথা বলতে তুমি সাহস পেলে? সত্য কথা বলতে মোবারক কখনো ভয় করে না পিতা। কি বলবো? তুমি আমার পুত্র, আরে জনবকে কথা বলার অপরাধে আমি তোমাকে বন্দী করে কারারুদ্ধ করতাম। স্বার্থের চোটে আপনিও গা ভাসিয়ে দিয়েছেন পিতা, তাই তো আজ আপনি উল্টো যাচ্ছেন। মোবারক, চক্রান্ত গাবেন না পিতা। তবে আপনাকে একটা কথা বলে যাই, বেইমানি করে রাজা হওয়ার চাইতে না খেয়ে মরে যাওয়া অনেক সুখে। কি বলতে চাও তুমি? বলতে চাই, সত্য কোনোদিন চাপা থাকে না। বেশি বাড়াবাড়ি করলে
নবাবের হত্যার রহস্যটা পদদের মধ্যে ফাঁস করে দেব। শিবসাগর মুবারক আপনার পুত্র বলে আমি তাকে ক্ষমা করলাম, নইলে আমাকে অপমান করার জবাবটা আমি এক্ষুনি তাকে বুঝিয়ে দিতাম। এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন জনাব। মোবারক বেশি বাড়াবাড়ি করলে পুত্র বলে আমি তাকে কোনোদিন ক্ষমা করব না। মোবারকের কথার মধ্যে অবশ্যই কোনো যুক্তি রয়েছে। উজির সাহেব, আপনি কি আমার বিরোধিতা করতে চান? থাকলেও এই বৃদ্ধ বয়সে হাঙ্গামার কোনো পা বাড়াবো না। শুনে আমি খুব খুশি হলাম। জনাব, বিলম্ব না করে পশুর মসনদে ধারণ করুন তাজ মুকুট। জয় জাফর শাহ, জয় জয় নবাব জাফর শাহ। উজির সাহেব, সারা রাজ্যময় ঘোষণা করে দিন যে আজ থেকে জাফর শাহ হলো এই আগ্রাবাদের নবাব, আর এখন থেকেই জাফর শাহ রাজ্য পরিচালনা করবে। আমি তাই জানিয়ে দেবো জনাব। শিবসাগর, বলুন জনাব। মনে রাখবেন, আজ থেকে আপনি আমার একমাত্র জীবনের হিতাকাঙ্ক্ষী। আপনার উপর নির্ভর করবে আমার জীবনের ভবিষ্যৎ। এই ব্যাপারে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন জনাব। আমি জান দেব, লেকিন আপনার ইজ্জত ক্ষতি হতে দেব না। একই দরবেশ বাবা, আপনি রাজ দরবারে। আমি শুনেছি আপনি মসনদে বসেছেন, তাই তো আসলাম আপনার ভাগ্যটাকে গণনা করতে। আপনার আগমনে আমি অত্যন্ত খুশি হয়েছি দরবেশ বাবা। আমার এই শুভ লগ্নে আপনি আমার ভাগ্যটা গণনা করে দিন। আপনার ডায়লগ হস্তটা বাড়িয়ে দেন তো জনাব। এনি দরবেশ বাবা, দেখুন। এ তো সাংঘাতিক ব্যাপার দেখছি। কি ব্যাপার দরবেশ বাবা? আমি যে বলতে সাহস পাচ্ছি না। নির্ভয় বলুন। আপনার হাতে দেখাতে দেখা যাচ্ছে নিজের পুত্রের হাতে আপনার জীবন নাশ, অর্থাৎ আপনার সন্তান আপনাকেই হত্যা করে। আমার অপরাধ ক্ষমা করবেন জনাব। আমি আপনাকে কারারুদ্ধ করব, যা সত্য আমি তাই বলেছি। আপনারা আমার কথা বিশ্বাস করতেও পারেন, নাও করতে পারেন, তবে হ্যাঁ, দরবেশের বাক্য কোনোদিন মিথ্যা হতে পারে না। দরবেশ, এই মুহূর্তে দরবার ত্যাগ করুন। যাচ্ছি জনাব, তবে যাবার বেলায় বলে যাচ্ছি, নিজের পুত্রের হাতেই আপনার মৃত্যু হবে। এ সত্যি সত্যি সত্যি। উফ খোদা, একই শুনালে আমার পুত্র আমাকে হত্যা করবে। বলুন শিবসাগর, এখন আমি কি করব? দরবেশের কথাগুলো আমাকে ভাবিয়ে তুলেছে জনাব, কারণ দরবেশ হচ্ছে আল্লাহ তাআলার প্রিয় বান্দা। তাদের বাক্য কোনোদিন মিথ্যা হতে পারে না। না, পুত্রের হাতে যাতে জীবন না হারাতে হয়, আমি সেই ব্যবস্থাই করব। যে পুত্রকে আমি লালন পালন করে মানুষ রূপে গড়ে তুলবো, সেই পুত্রই আমাকে হত্যা করবে, তা হতে আমি কখনোই দেব না। কিন্তু জনাব, আজ 2 দিন হলো আপনার এক পুত্র সন্তান জন্ম নিয়েছে জনাব। আমি সেই নবজাত শিশুটিকে হত্যা করব। শুধু তাকে নয়, আমার কোন পুত্র সন্তানকে আমি এই দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখবো না। কোথায় ঘাতক? ঘাতক কোথায়? আমায় কি জন্য স্মরণ করেছেন জাহাপনা? শোনো ঘাতক, এক দরবেশ আমার ভাগ্য গণনা করে বলে গেলেন আমার পুত্রই আমাকে হত্যা করবে। তাই আমি চাই না আমার কোন পুত্র সন্তানকে আমি এই দুনিয়ার বুকে বাঁচিয়ে রাখতে। যাও ঘাতক, আজ 2 দিন হলো বেগমের এক পুত্র সন্তান জন্ম হয়েছে, তাকে বেগমের বুক থেকে কেড়ে নিয়ে নির্মমভাবে হত্যা করবে। ঠিক আছে জনাব, আপনার আদেশ আমি প্রতিপালিত করব। পিতা হয়ে একে নির্মম আদেশ দিলেন জনাব। আজ থেকে আমি পিতা নই, আমি জল্লাদ, আমি ঘাতক। জনাব, উফ, আর ভাবতে পারছি না। আসুন শিবসাগর। তাই চলুন জনাব। না না, ওকে আমি দেবো না, কিছুতেই দেবো না। ওকে ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না জল্লাদ, কেড়ে নিও না। দিন বেগম সাহেবা, ব্যথা কান্নায় কোনো লাভ হবে না। হুজুরের আদেশ, ওকে যে আমার হত্যা করতেই হবে। না না, আমি ওকে কিছুতেই দেবো না। ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না, আমি দেবো না। ওকে আমি কিছুতেই দেবো না। দেন বেগম সাহেবা, এই শিশুকে আমার হাতে দিন।
আমি তোমার পায়ে ধরে বলছি জল্লাদ, ওকে নিয়ে আমাকে বাঁচতে দাও জল্লাদ, তুমি বাঁচতে দাও। অসম্ভব! তাহলে যে হুজুর আমার গর্দান নেবে। তোমার কি দয়া মায়া নেই ঘাতক? তোমার কি দয়া মায়া নেই? না বেগম সাহেবা, জল্লাদের মনে কোনো দয়া মায়া নেই। জল্লাদের মন হলো পাথর দিয়ে গড়া। ও ছেলেদের বলছি, না, না, আমি পথ ছাড়বো না ঘাতক, ওকে আমার কোলে ফিরিয়ে দাও করে। তোমার প্রাণী কি দয়া মায়া নেই জল্লাদ? না দেব না। বিলম্ব আমার আর সহ্য হচ্ছে না বেগম সাহেবা, আমাকে যেতে দিন। ঘাতক, তুমি আমার ধর্মের ভাই, ওকে তুমি আমার কোলে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। এ কি করলেন বেগম সাহেবা? আপনি আমাকে ভাই বলে ডাকলেন? হ্যাঁ, আমি তোমাকে চিরদিন ভাই বলেই জানবো। তবু তোমার মনের মুখের হাসি কিছুতেই কেড়ে নিও না, কেড়ে নিও না। ঠিক আছে বোন, তুমি যখন আমাকে ধর্মের ভাই বলে ডেকেছ, তাহলে তোমার এই ছেলেকে নিয়ে আমার অনেক দূরে চলে যেতে হবে। হে কি বলছো ভাই, তুমি রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাবে? হ্যাঁ বোন, খোদার কসম খেয়ে বলছি, তোমার এই ছেলে বেঁচে থাকবে। ঘাতক, চলি বোন, এখানে থাকলে তোমার ছেলে হয়তো বিপদ হতে পারে। কোথায় যাচ্ছ? যেখানে গেলে তোমার ছেলেকে আমি বাঁচাতে পারবো, আমি সেখানেই চলে যাবো বোন। যাক, তবু সন্তানের মৃত্যু আমি কিছুতেই সইতে পারবো না, কিছুতেই সইতে পারবো না। কি ব্যাপার, জনাব এখন আসছে না? আমার গান না শুনলে তার চোখে যে ঘুমই আসে না। নিশ্চয়ই আসবে, নিশ্চয়ই আসবে। ওগো আমার জীবন সাথী, আমার কাছে এসো, তোমার প্রেমের পরশ দিয়া আমায় ভালোবাসো। ওগো আমার জীবন সাথী, আমার কাছে এসো, তোমার প্রেমের পরশ দিয়া আমায় ভালোবাসো। হৃদয়ে মোর ঢালো সোনা, মিঠা প্রেমের কথা, মিষ্টি হাসি দিয়া বন্ধু বসো আমার পাশে, মিষ্টি হাসি দিয়া বন্ধু বসো আমার পাশে। ওগো আমার জীবন সাথী, আমার কাছে এসো, তোমার প্রেমের পরশ দিয়া আমায় ভালোবাসো, তোমার প্রেমের পরশ দিয়া আমায় ভালোবাসো, তোমার প্রেমের পরশ দিয়া আমায় ভালোবাসো। হুঁশিয়ার ভাইজি! জনাব, তোর এত বড় স্পর্ধা যে আগ্রাবাদের নবাবের সঙ্গে ভেড়বো না, চাপকে তোর পিঠের ছাল তুলে নেব। যা, দূর হয়ে যা শয়তানি। বেগম, ওকে চাবুক মারলে তুমি কোন অধিকারে? একটা চরিত্রহীনাকে চাবুক মারার অধিকার আমার আছে, কারণ আমি এই রাজ্যের বেগম। ওই ভাইজি আমার পেয়ারের পাত্রী। একটা বাইজি কখনো পেয়ারের পাত্রী হতে পারে না, কারণ আপনি এই রাজ্যের নবাব।
সে বাইজি হলেও আমি তাকে ভালোবাসি। নিজের বিবিকে যে ভালোবাসা দিতে পারে না, তার মুখে এই কথা কখনো শোভা পায় না। বলুন বলুন জনাব, প্রথম সন্তান জন্ম হওয়ার পরে কতটুকু ভালোবাসা আপনি আমাকে দিয়েছে? বলুন বলুন জনাব। তুমি আমাকে বলবো না বেগম, তুমি তো নিশ্চয়ই শুনেছো দরবেশের বাণী, আমার পুত্রই আমাকে হত্যা করবে। তাই আমি চাই না তোমার সাথে মেলামেশা করে আমি আমার নিজের মৃত্যুদূতকে আমি নিজেই ডেকে আনি। হে কি বলছেন জনাব? এও জানি বারবার তুমি পুত্র হত্যা সুখ সইতে পারবে না বলে আমি তোমার কাছ থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলাম, কিন্তু তুমি তা মানলে না। জোর করে আমাকে তুমি আমার কাছে টেনে নিলে। সেই জন্য কি আমার জীবনের স্বাদ আল্লাহ ধূলিসাৎ হয়ে যাবে? বেগম হয়ে এসেছি, আমাকে বেগম হয়ে থাকতে দিন জনাব। না, নিজের মৃত্যুদূতকে আমি নিজে ডেকে আনতে পারবো না। সেজন্য যদি তোমাকে ত্যাগ করতে হয় তাও করবো, তবু স্ত্রী কামনা মেটাতে গিয়ে আমি আমার নিজের মৃত্যুদূতকে নিজে ডেকে আনতে পারবো না। ওহ খোদা, এই কথা শোনার পর তুমি আমাকে মৃত্যু দিলে না কেন খোদা? মৃত্যু দিলে না কেন? আমি আর বাঁচতে চাই না খোদা, আমি আর বাঁচতে চাই না। যাও বেগম, আমার কাজের কোনো কৈফিয়ত নিতে তুমি আর এসো না। এই কথা আপনি বলতে পারলেন জনাব? এতে আশ্চর্য হওয়ার কি আছে বেগম সাহেবা? যে নবাব নিজের স্বার্থের জন্য নিজের ভাইকে হত্যা করতে পারে, তার কাছে এর চেয়ে বেশি কি আশা করা যায় বেগম সাহেবা? কি বলতে চান আপনি? বলতে চাই আপনি হত্যাকারী, আপনার বড় ভাইকে আপনি হত্যা করেছেন। উজির সাহেব, আপনার এত বড় স্পর্ধা যে নবাবকে খুন বলতে সাহস পেলেন? যা সত্য আমি তাই বলেছি জনাব। কে বলেছে আপনাকে? বলেছে আপনার ভাড়া করা সেই পান্ডা ভাই। পান্ডা ভাই? হ্যাঁ হ্যাঁ, পান্ডা ভাই মোবারক পিস্তল হাতে নিয়ে পান্ডা ভাইয়ের কক্ষে প্রবেশ করেছিল। জানের ভাই এসে সব কিছু বলে দিয়েছে। তখন থেকেই জানতে পারলাম আপনি সেই হত্যাকারী। ওহ খোদা, আমি আর শুনতে চাই না খোদা, আমি আর শুনতে চাই না। আমি আপনাকে কারারুদ্ধ করব। আমাকে কারারুদ্ধ করার শক্তি একটা বেঈমানের হবে না। তাই দেখাচ্ছি। সিপাহসালার আদেশ করো জনাব। বন্দি করেন এই বৃদ্ধ আমি তাই করছি জনাব। আমিও শক্তি এসো, এসো। এবার কে আপনাকে রক্ষা করবে? আমি রক্ষা করব। পুত্র হয়ে তুমি আমার বিরুদ্ধে অস্ত্র ধরবে? হ্যাঁ হ্যাঁ পিতা, সৎ মানুষের রক্ষায় অসৎ মানুষের বিরুদ্ধে মোবারক কখনো অস্ত্র ধরতে ভয় করে না পিতা। তবে এসো, তোমার যুদ্ধের সাথে করে মিটিয়ে দিচ্ছি। তবে আসুন পিতা। এসো। চলে আসুন উজির সাহেব। দাঁড়াও মোবারক, পালাবার চেষ্টা করলে আমি তোমাকে গুলি করতে বাধ্য হব। অস্ত্র ফেলে দাও বলছি। সিপাহসালার আদেশ করো জনাব। বন্দি করে নিয়ে যেতে দুজনকে, আর নিয়ে যান ওই অন্ধকার কারাকক্ষে। আমি তাই করছি জনাব। উজির সাহেব, আপনি আমার গুপ্ত হত্যার রহস্য জেনে ফেলেছেন। এই রহস্য যাতে প্রজাদের মাঝে প্রকাশ করতে না পারে আমি সেই ব্যবস্থাই করব। কারণ যারা আমার পথের কাঁটা হয়ে দাঁড়াবে তাদেরকে আমি এই দুনিয়ার বুকে বেঁচে থাকতে দেব না। স্বপ্ন যে তোর ভেঙে যাবে খোদার উল্টো চালে, স্বপ্ন যে তোর ভেঙে যাবে
খোদার উল্টু চালে হাতের চাবুক ঘুরে এসে হাতের চাবুক ঘুরে এসে পড়বে তোরি পিঠে স্বপ্ন যে তোর ভেঙে যাবে খোদার উল্টু চালে ভেঙে যাবে শক্তির বড়াই ভেঙে যাবে শক্তির বড়াই দেখবে ফাঁকা আর কিছু নাই নিজের জালে পড়বে ধরা নিজের জালে পড়বে ধরা থাকবে না কেউ মরণকালে স্বপ্ন যত ভেস্তে যাবে খোদার উল্টো চালে স্বপ্ন যত ভেঙে যাবে খোদার উল্টো চালে তুমি আর সাবধান হও বেমান, পাপের শাস্তি তোমাকে পেতেই হবে, পেতেই। তাই নাকি? আবার যদি তুই আমার সামনে আসিস তাহলে তোর পাগলামির ভাব আমি ছুটিয়ে দেব হারামজাদা। বলে যাস নে, আমি এই একটা আবাদের নবাব। এসো সেলিম, বসো। স্যার, ওরা দুইজন একসাথে বসবো কেন? এই বেদব, ওরা কোথায় বসবে? স্যার, আমার সাথে বসবো না স্যার, আমার সাথে বসবো। চুপ কর দুষ্ট। মালিকা, তোমার খাতা দাও তো। ছিলেন ছিলেন তুমি মজনু, আমি তোমার নাইলি, তোমার আমার প্রেম কাহিনী লিখবো 12 মাসি। ছিলেন তোমার খাতা দাও তো। এই নিন স্যার। হঠাৎ যেমন শিরির পাগল, সেলিম পাগল তোমার, মালেকার প্রেমে আজি ধন্য জীবন আমার। সেলিম, তোমাদের কবিতা থেকে মনে হচ্ছে তুমি মালেকার প্রেমে পড়েছ। বলে যে না সেলিম, এটা প্রেমের কোনো পাঠশালা নয়। ভবিষ্যতে এমন কোন কবিতা লিখলে তোমাকে স্কুল থেকে সাসপেন্ড করা দেওয়া হবে। আমার অপরাধের জন্য আমি মাপ চাইছি স্যার। মালিকা শুন স্যার, স্যার কি করল? আরে প্রেম করতে হলে আমার লাগে করি। এই স্যারের বাবা কিছু খেতে পারবো না। এই বেদব, এখানে বসো। এই দেখ বড়, প্রেমের যে কি মজা। সেলিম, এই প্রেম করতে হইলে আগে গাঁজা খাওয়া শিখ, তাইলে জমবে ভালো। এই বেদব, তুই কি বললি? গাঁজা খাবো না? বস এখানে চুপ করে। স্যার, আমিও তো মাঝে মাঝে গাঁজা খাই। কি বললি চন্টু? আমি গাঁজা খাই? এই এই পল্টু, এই তুই তো বলতো বিড়াল ইংরেজি কি? স্যার, খেয়ে তো আমি জানি, এটা বাচ্চা স্যার, অন্যটা কই? না, তোকে এটাই বলতে হবে। হ্যাঁ, পাবো না তো, দাঁড়াবো। এই দুষ্ট, তুই এখানে বস। স্যার, বিড়াল ইংরেজি হইলো ছাগল, ছাগল। এই এই বেদব, বিড়াল ইংরেজি কোনোদিন ছাগল হয় নাকি? মালেকা, তুমি বলো তো বিড়াল ইংরেজি কি? থ্যাংক ইউ। Very good. চন্টু, এই তুই বলতো আজা ইংরেজি কি? স্যার, এটা একটা প্রশ্ন করলে, হ্যাঁ, এটা ছাড়া অন্য কোনো প্রশ্ন আছে কিনা সেটা করে। আরে না, অন্য কোনো প্রশ্ন নেই, তুই এই প্রশ্নেরই উত্তর দে। ও স্যার, অন্যরকম আমি এটা পারি না। বেদব কোথায় জানি। এই বস, ওখানে চুপ করে বস। সেলিম, তুমি বলো তো। রাজা ইংরেজি হলো কিং। থ্যাংক ইউ। এই বেদব, ওখানে বস। যাও, আজ তোমাদের সকলের ছুটি।
চলি মালিকা। দাঁড়াও বন্ধু, কিছু বলবে? কি বলবো এখনো বুঝতে পারোনি? বারে, তুমি না বললে আমি বুঝবো কেমন করে? আমি যে তোমার মাঝে হারিয়ে গেছি। তা কি করে হয় মালিকা? আমি সামান্য কাঠুরিয়ার ভাগ্নে, আর তুমি হলে সেনাপতি কন্যা। তোমার সাথে আমার মিলন কোনো দিন হতে পারে না। ভালোবাসার মাঝে ধনী গরিব রাজা প্রজা কোনো ব্যবধানই নেই, এটা হলো মনের ব্যাপার। তোমার পিতা এই ভালোবাসাকে কোনো দিন মেনে নেবে না। পিতার মানা আর অমানা আমার কিছুই যায় আসে না। তাহলে আমাদের মিলন হবে কি করে? প্রয়োজনে আমি রাজপ্রাসাদ ছেড়ে তোমার কাছে চলে আসবো। ভালোবাসার আঘাত তুমি সইতে পারবে? তোমাকে জীবন সাথী হিসাবে পেলে আমি সব দুঃখ ভুলে যাব। মালিকা, আমায় ভালোবাসলে কন্যা মরবে জ্বলে পুরে, ভালোবাসার জ্বালা কন্যা পারবে না সহিতে গো, মিছে আশায় মন মজাইও না, মিছে আশায় মন মজাইও না। তোমায় যদি না পাই বন্ধু, মরবো জহর খেয়ে। পারো যদি বাঁচাও আমায় ভালোবাসা দিয়ে গো, বাঁচতে চাই না তোমায় বিহনে, বাঁচতে চাই না তোমায় বিহনে। কথা দিলাম ও গো কন্যা, বাসবো তোমায় ভালো, মনের সুখে ঘর বাঁধিব, করবো তোমায় বিয়ে গো। কথা দিলাম ও গো কন্যা গো, কথা দিলাম ও গো কন্যা গো। সত্যি করে বলো বন্ধু গো, কথা দিলাম ও গো বন্ধু গো, সত্যি করে বলো বন্ধু গো, কথা দিলাম ও গো বন্ধু গো। জলে ডুবে না হাই গো, প্রেমের মরা জলে ডুবে না, ও প্রেম করতে 2 দিন বাঁধতে একদিন, এমন প্রেম আর কইরো না, কইরো না, প্রেমের মরা জলে ডুবে না।
প্রেমের মরা জলে ডুবে না। একেবারে নাই লিমু দুলবে কি প্রেম করছো গো তোমরা? মনে হয়তো যে সিঁড়ি ভর হাতের প্রেম। চুপ কর গাদা। মালিকা চলে এসো। দেখলি সল্ডু, এই প্রেমিক প্রেমিকা রে নিয়ে মোর নাকে ডগা দিয়ে কি করে চলে গেল। আর যাবে কই? এই মোল্লার দৌড় তো মসজিদ পর্যন্ত। এই চল রাজবাড়ি চল। ওরে বাপরে, রাজবাড়ি? এই ভয় পেয়ে গেলি যে? শোন, এই সেনাপতি বেটার কাছে কথাটা জানাতে পারলে এই আমরা মোটা বকশিস পাবো। তাই তো, এই আমারও ডিরেক্টর পয়সা, এই আমার গাঁজা ঘর বসে না। তাহলে চল তাই করি, তাই চল তাই চল। আমার বেগম পুত্র সন্তান জন্ম দিল, আর এই পুত্র বড় হয়ে আমাকে হত্যা করবে, তা হতে আমি কখনোই দেব না। আমি এক্ষুনি তাকে গলা টিপে শেষ করে ফেলবো। আমার নিজের মৃত্যু দুঃখকে আমি বাঁচিয়ে রাখবো না। কোথায় কোথায় আমার সন্তান? কোথায় কোথায় আমার সন্তান? হয়তো তোমার সন্তান মাটিতে পড়ে আছে। হে কি, আমার সন্তানের শরীর, সারা শরীরে ঠান্ডা হয়ে আছে। হে কি হলো? হে কি হয়েছে আমার সন্তানের? তাহলে কি আমার সন্তান? আর বেঁচে নেই, আমি তাকে হত্যা করেছি। আপনি পিতা হয়ে নিজের সন্তানকে হত্যা করেছে? আজ থেকে আমি পিতা নই, আমি জল্লাদ, আমি ঘাতক। কিন্তু আমাকে জল্লাদ বানিয়েছো তুমি। আমি? হ্যাঁ হ্যাঁ, তুমি নিজের কামনাকে চরিতার্থ করার জন্য তুমি আমার সাথে মেলামেশা করে আমার শত্রুকে তুমি নিজের জন্ম দিয়েছো, তাই আমি তাকে হত্যা করলাম। বারবার পুত্র হত্যা সুখ তুমি সইতে পারবে না বলে আমি তোমার কাছ থেকে কিছুটা দূরে সরে গিয়েছিলাম, কিন্তু তুমি তা মানলে না। জোর করে আমাকে তোমার কাছে টেনে নিলে। এবার পুত্র সুখের জ্বালা নিয়ে দুঃখে দুঃখে মরতে হবে তোমাকে। ভেবেছিলাম আপনি পরিবর্তন হবেন, কিন্তু না, আপনার হৃদয়টা যে পাথর দিয়ে গড়া তা আমার জানা ছিল না। আপনি আমাকে হত্যা, আমার নিজের জীবন রক্ষার্থে পুত্রকে হত্যা করলেও আমি তোমাকে হত্যা করতে পারি না বেগম। কি নিয়ে বেঁচে থাকবো জনাব? একে একে দুটি সন্তান আপনি হত্যা করলেন। এখন আমি কার আশায় বেঁচে থাকবো? কার আশায় বেঁচে থাকবো? বেগম, আপনি আমাকে হত্যা করতে না পারেন, আমাকে একটু বিষ এনে দিন। বিষ পানে আমি নিজেকে আত্মহত্যা করবো, আত্মহত্যা করবো। না, নবাব যতদিন বেঁচে থাকবে তোমাকেও ততদিন বেঁচে থাকতে হবে বেগম। না, সন্তান যখন আমি পাবো না, তখন স্বামীর ভালোবাসার কোনো প্রয়োজনই আমার নেই। কেন বেগম? তুমি নিষ্ঠুর, তুমি জল্লাদ, তুমি। তুমি হাসছো, হাসছো জল্লাদ। মনে রেখো, আমাকে কাঁদিয়ে তুমি কিছুতেই সুখী হতে পারবে না, কিছুতেই না। বেগম, তুমি ধৈর্যের সীমা ছাড়িয়ে যেও না। তুমি আমার হৃদয়ে রক্তের নিশান জাগিয়ে তুলেছো। আমার সন্তানকে তুমি যেইভাবে হত্যা করেছো, মনে রেখো আমিও তোমাকে ঠিক সেইভাবে হত্যা করব। খামোশ! বেশি অত্যত্ব প্রকাশ করলে আমি তোমাকে হত্যা করবে? না না, আমাকে তুমি হত্যা করতে পারবে না। আমাকে হত্যা করা এত সহজে নয়। আমি ডাইনি, রাক্ষসী। ওদের বিচার করুন। তাদের অপরাধ আমার মনে হয় জনাব, ওরা শত্রুর গুপ্তচর প্রাসাদ দাঁড়িয়ে যেন কেমন ঘোরাফেরা করছিল। বলো যুবক, তোমাদের কি চাই? আর বাসার ধারে তোমরা ঘোরাফেরা করছিলে কেন?
আমরা চাই আমাদের বকশিশ। বকশিস? কিসের বকশিস তোমাদের? আমরা আপনাদের এত বড় একটা উপকার করলাম, আমরা বকশিস পাবো না? তোরা উপকার করেছিস মানে? আগে না, উপকার করিনি, উপকার করতে এসেছি। খেয়ালি রাখ, কি বলতে এসেছিস পরিষ্কার করে বল। আমাদের বকশিসটা দিয়ে দেন, আমরা চলে যাই। আবার একে কাজ শেষ না করে বকশিস? আপনার মেয়ে মালেকা কাঠুরিয়া ভাগ্নের প্রেমে পড়েছে। খামোশ বেয়াদব! ওরে ভাই ছোটু, বকশিস তো আমরা ঠিকই পেলাম, চল আমরা এখন চলে যাই। যাই চল ভাই। সিপাহসালার আমার মন বলছে ওরা মিথ্যা বলেনি। আজ দরবারে এসে তারা মিথ্যা বলার সাহস কোনোদিনই পাবে না। আমার মেয়ে মালিকা এমন জঘন্য কাজ করবে এ আমি ভাবতেও পারছি না জনাব। মেয়েদের মন বোঝাবার মুশকিল সিপাহসালার, আপনি অনুসন্ধান চালিয়ে দেখুন, যদি তা সত্য বলে প্রমাণিত হয় তাহলে সেই কচ্চির বাচ্চাটাকে ধরে এনে আমার এই রাজদরবারে হাজির করবেন। তারপর আমি নিজ হাতে দেব প্রেমের শাস্তি। আপনি ঠিকই বলেছেন জনাব, আমার মেয়ের সাথে প্রেম করার সাথ তাকে আমি চিরতরে মিথ্যে দেব। না, এত করে খুঁজেও প্রাণবন্ধুর দেখা পেলাম না। কোথায় থাকে, কোথায় যায়, কেউ বলতে পারলো না। কে কে ওখানে কথা বলছে? মালেকা তুমি? আশ্চর্য হচ্ছে কেন? না মানে স্কুল ছুটির দিন রাজপ্রাসাদ ছেড়ে চলে এলে। রাজপ্রাসাদ আজ আমার কাছে বিষয় হয়ে উঠেছে বন্ধু। রাজপ্রাসাদে আমার কিছুতেই থাকতে ইচ্ছে করে না। তবুও রাজপ্রাসাদে তোমার জন্ম, রাজপ্রাসাদই হবে তোমার আপন ঘর। না বন্ধু, এই গ্রামকে আমি ভালোবেসেছি, তাই আমি প্রাসাদ আর ফিরে যাব না। এই গ্রামে আমি থাকতে চাই। তাহলে কি করবে? তোমার কাছেই থাকবো। আজ আমি প্রাসাদে ফিরে যাওয়ার জন্য আসিনি, আমি চিরদিন তোমারই থাকবো। তাহলে তোমার পিতা যে আমার গর্দান নেবে। আমি তোমাকে রক্ষা করব। কেমন করে? তোমাকে শাদি করে। শাদি? হ্যাঁ সেলিম, তোমার মামাকে বলে আজই আমাদের শাদির কাজটা সম্পূর্ণ করে ফেলো। এই মুহূর্তে এটা করা ঠিক হবে না মালেকা, তাহলে বিপদ আরো বাড়বে। কিন্তু আমি যে আর ধৈর্য ধরতে পারছি না বন্ধু। তোমার আমার ভালোবাসার কথা আমার পিতা জেনে ফেলেছে। আজ যদি তুমি আমার বিয়ে না করো তাহলে এই জীবনে তুমি আমাকে আর পাবে না। মালেকা, সেলিম, সবার কাছে হইলাম দোষী তোমারও লাগে না, তোমায় যদি না পাই আমি গো ও বন্ধু বাঁচিব কেনে না, তোমায় যদি না পাই আমি গো। সবার কাছে হইলাম দোষী তোমারও লাগে না, তোমায় যদি না পাই আমি গো ও বন্ধু বাঁচিব কেনে না, তোমায় যদি না পাই আমি গো। তোমার মনের আশা কন্যা হইবে পূরণ, হাসি মুখে কওনা কথা গো ও কন্যা মুছো চোখের জল, হাসি মুখে কওনা কথা গো। তোমার মনের আশা কন্যা হইবে পূরণ, হাসি মুখে কওনা কথা গো ও কন্যা মুছো চোখের জল, হাসি মুখে কওনা কথা গো। কলঙ্কিনী হইলাম আমি তোমারও লাগে না, মাতা পিতা সব ছাড়িলাম গো ও বন্ধু প্রাণী আমার ব্যথা, কলঙ্কিনী হইলাম আমি গো।
তুমি আমার হইবে বধূ, আমি তোমার স্বামী, কাজী ডেকে করব বিয়া গো। ও কন্যা করব কন্যা পন, কাজী ডেকে করব বিয়া গো। তুমি আমার হইবে বধূ, আমি তোমার স্বামী, কাজী ডেকে করব বিয়া গো। ও কন্যা পন করিলাম, কাজী ডেকে করব বিয়া গো। সবার কাছে হইলাম দোষী তোমারও লাগে না, তোমায় যদি না পাই আমি গো ও বন্ধু বাঁচিব কে নিয়া, তোমায় যদি না পাই আমি গো। কাজী ডেকে করব বিয়া গো। তোমায় যদি না পাই আমি গো, কাজী ডেকে করব বিয়া গো। তোমায় যদি না পাই আমি গো, কাজী ডেকে করব বিয়া গো। মালাইকা, তোর এত বড় স্পর্ধা যে একটা ভিখারির ছেলের সাথে অবাধে মেলামেশা করছিস? আমি সেলিমকে ভালোবাসি পিতা, তাকে নিয়ে আমি ঘর বাঁধার স্বপ্ন দেখছি। চুপকার শরীরে তুই এত নিচে নেমে যাবি তা আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। সেনাপতি সাহেব, আমি বালিকাকে ভালোবাসি, তাই বালিকার প্রতি হিরক্তি করলে আমি আপনাকে কিছুতেই ক্ষমা করব না। কি এত বড় স্পর্ধা? একটা ভিখারির ছেলে হয়ে আমার মেয়েকে ভালোবাসার শাস্তি কত ভয়ঙ্কর তাই আবার বলতে পারবি? সৈনিক, বন্দি করো ওই ভিখারি বাচ্চাটাকে। দাদা, ওকে তুমি বন্দি করো না, ওকে তুমি ছেড়ে দাও। কি বলবো, আজ আমি নিরস্ত্র, নইলে আমাকে বন্দি করার অপরাধে তোমার মাথাটা আমি বাকিতে নামিয়ে দিতাম। বৃথা সময় কোনো লাভ হবে না। শয়তান, সৈনিক, নিয়ে চলো ওদেরকে। দয়া করো গো পিতা, দয়া করো তারে, আমায় শাস্তি দিয়া পিতা, ছেড়ে দাও বন্ধু রে। আমায় শাস্তি দিয়া পিতা, ছেড়ে দাও বন্ধু রে। দয়া করো গো পিতা, দয়া করো তারে, আমায় শাস্তি দিয়া পিতা, ছেড়ে দাও বন্ধু রে। আমায় শাস্তি দিয়া পিতা, ছেড়ে দাও বন্ধু রে। হাতে ধরে পায়ে পড়ে আমার প্রাণে চাও, হাতে ধরে পায়ে পড়ে আমার প্রাণে চাও। মারতে যদি হয় গো পিতা, আমার জীবন নাও। মারতে যদি হয় গো পিতা, আমার জীবন নাও। হাতে ধরে পায়ে পড়ে আমার প্রাণে চাও, হাতে ধরে পায়ে পড়ে আমার জীবন নাও। মারতে যদি হয় গো পিতা, আমার জীবন নাও। মারতে যদি হয় গো পিতা, আমার জীবন নাও।
শক্তি। অসম্ভব, তোর কোনো কথাই আজ আমি শুনতে চাই না। সৈনিক, নিয়ে চল ওদেরকে। কে কাকে নিয়ে যাচ্ছে? একই সেলিম, মালেকা, তোমরা বন্দি? হ্যাঁ, ওরা বন্দি, ওরা প্রেমের শাস্তি ভোগ করতে যাচ্ছে। রানা, আমার দেহে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ওদেরকে আমি বন্দি করে নিয়ে যেতে দেবো না। তাহলে যে তোকেও শাস্তি ভোগ করতে হবে শয়তান। শাস্তির ভয় আমি করি না। বৃদ্ধ হলেও এখন বাহুতে অনেক শক্তি রয়েছে। পথ ছেড়ে দে বলছি। আমি পথ কিছুতেই ছাড়বো না। ওদেরকে মুক্তি করে নিয়ে যাব। বেশ, তবে শক্তির পরীক্ষা দে। এইটুকু শক্তি নিয়ে তুমি এসেছো আমার সাথে যুদ্ধ করতে। আজ আমি তোকে ক্ষমা করে গেলাম, ভবিষ্যতেই আমার কাজের বাধা দিতে এসে তোর দানটাই হারাতে হবে। সৈনিক, নিয়ে চলো ওদেরকে। ওরে ওরে, কে কোথায় আছিস? তোরা এসে দেখে যা, ওই শয়তান সেনাপতি সেলিমকে ধরে নিয়ে গেছে। একই এমন আমার ওই ছোট্ট ঘরটা দাও দাও করে জ্বলছে। আমার মন বলছে ওই শয়তান সেনাপতি আমার ওই সাদের ঘরটা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। যাক, সব আমার শেষ হয়ে যাক, তবু যে আমার সেলিমকে বাঁচাতে হবে। আমার সেলিমকে বাঁচাতে হবে। কি হলো, এত চিৎকার করছো কেন? শয়তান সেনাপতি আমার সেলিমকে ধরে নিয়ে গেছে, আর আমার ওই সাথের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। ছারখার করে দিয়েছে হুজুর। কি এত বড় কথা? সে তোমার সেলিমকে বন্দি করে নিয়ে গেছে, তোমার বাড়ি ঘর জ্বালিয়ে দিয়েছে। ওই অন্যায়ের শাস্তি আপনার দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি সেই অন্যায়ের শাস্তি অবশ্যই দেব। আপনার শেষ শক্তি সেই কোথায়? আমার শক্তি ওই খোদা তারাই যোগাবে। তাহলে আমরা এখন কি করব? তোমরাই হবে আমার অস্ত্র, তোমরাই হবে আমার সাহস। কারণ আমি ওই বেঈমান জাবরশাকে হত্যা করে এই আগ্রাবাদের মাটিতে আমি অবশ্যই শান্তি ফিরিয়ে আনবই। জাফর শাহ বেঈমান? হ্যাঁ হ্যাঁ, বেঈমান। বেঈমান না হলে কি সে তার বড় ভাইকে হত্যা করতে পারে? জাফর শাহ তাহলে নবাব হানিফ শাহকে হত্যা করেছে? হ্যাঁ হ্যাঁ, হত্যা করেছে। এই কথা আপনি জানলেন কেমন করে? ফকিরের এই অজানা কোনো কিছু নেই ভাই। তাছাড়া উজির পুত্র মোবারক আমাকে সব জানিয়েছে। ঠিক আছে ফকির সাহেব, আপনার কথা যদি সত্য হয় তাহলে আমরা সকলে মিলে আপনার সাথে আমরা শক্তি সঞ্চয় করব। সাবাস সাবাস, এভাবে আমাকে শক্তি সঞ্চয় করতে হবে। তারপর ওই বেঈমান জাবরশাকে তার এই অন্যায়ের যোগ্য জবাব দিতে হবে। কিন্তু আমার সেলিম? আমি যাব তোমার সেলিমকে মুক্ত করে আনতে। চলে এসো আমার সাথে। তাই চলুন ফকির সাহেব।